মনে খুবই মানে ব্যথিতভাবে আমরা স্মরণ করছি, তাই আজকে সপরিবারে দেখবার আসলাম। এইটা যেন চিরদিনই এই স্মৃতিটা এখানে রক্ষিত থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এমন একটি জায়গায় অবস্থান করছি যে জায়গাটি, যে স্থানটি ছিল একসময় ক্ষমতার কেন্দ্রবিন্দু, যেখানে হতো বড় বড় সিদ্ধান্ত, দেশ পরিচালনার কার্যক্রম এবং দেশি বিদেশি মানুষ, সরকারি বিভিন্ন ধরনের লোক এখানে আসতো এবং কূটনীতিক বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু এখানেই হতো। হ্যাঁ, আমি দাঁড়িয়ে রয়েছি সেই জুলাইয়ের বিশাল বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার পরিবর্তন হয়েছে, যে বিগত সরকার যে স্থানটিতে ছিল, সেই জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরিত হয়েছে আজকে সেই স্থানটি, গণভবন। আজকে সেই গণভবনে আমি অবস্থান করছি। এই গণভবনে প্রবেশের সময় একটু যুদ্ধই করতে হয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়, আজকে শুক্রবার, এই জন্য অনেক মানুষের সমাগম। 3টা থেকে এই উন্মুক্ত করে দেওয়া হয় জুলাই স্মৃতি জাদুঘর। আর এই আমরা প্রবেশ করলাম এই জুলাই স্মৃতি জাদুঘরে। আশা করি দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই পাশে থেকে লাইক, কমেন্টস এবং শেয়ার, সাবস্ক্রাইব সব করবেন। পুরোটা জাদুঘরে আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বাহিরে কিন্তু প্রচুর মানুষ এখন অপেক্ষায় আছে ভিতরে প্রবেশ করার জন্য। তো টিকিট কাটার মাধ্যমেই এই জাদুঘরে প্রবেশ করতে হয়। তো চলুন আমরা সেই জুলাই জাদুঘরটি পরিদর্শন করি এবং এখানে কি কি রয়েছে, কি কি ভাস্কর্য রয়েছে, কি কি স্মৃতিচিহ্ন রয়েছে, আমরা সেগুলো আজকে দেখব। একটি ভবন দেখতে হয়তো আর 10টি ভবনের মতোই, কিন্তু কখনো কখনো একটি ভবনের দেওয়াল শুধু ইট পাথরের গল্প বলে না, বলে একটি সময়ের গল্প, বলে মানুষের স্বপ্ন, ক্ষোভ, সংগ্রাম আর আত্মত্যাগের গল্প। আমার পিছনে দেখতে পাচ্ছেন গ্রাফিটি। জুলাই আন্দোলনের সময় কিন্তু এই গ্রাফিটিগুলো সারা বাংলাদেশে কিন্তু ছেয়ে গেছিল। আন্দোলনের যে মূল হাতিয়ার হিসেবে কিন্তু এই গ্রাফিটিগুলো কিন্তু কাজ করেছিল এবং আন্দোলনের পরে পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে গ্রাফিটিগুলো সংগ্রহ করেছিল। এখানে দেখতে পাচ্ছেন তারই কিন্তু কিছু প্রতীকী গ্রাফিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখা হয়েছে। অবাক লাগে যে এত ক্ষমতাসীন সরকার ছিল, আজকে যেখানে যা তার বাসভবন ছিল, আজকে সেটাই হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। ক্ষমতা খুবই পিচ্ছিল জিনিস, যতদিন ক্ষমতা ছিল ততদিন কি ছিল না এখানে। আজকে এখানে দেখেন যেখানে সাধারণ মানুষ যেখানে প্রবেশ করতে পারতো না, আজকে দেখেন সেই জায়গাতে সাধারণ মানুষের জন্য কিন্তু উন্মুক্ত করে দিয়েছে। আজকে মানুষ এসে দেখছে যে আসলে এত বড় ক্ষমতাসীন লোক, সরকার এই ভবনের ভিতরে ছিল, কেমন ছিল ভবনের স্ট্রাকচার, এগুলো কিন্তু মানুষ এসেছে দেখার জন্য। ঢাকার শেরেবাংলা নগরের এই স্থানটি একসময় ছিল রাষ্ট্রীয় ক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, গণভবন। কিন্তু 2024 সালের জুলাই আগস্টের ঘটনা প্রবাহের পর এই স্থানটি পেয়ে যায় এক নতুন পরিচয়। এখন এটি শুধু একটি ভবন নয়, এটি হয়ে উঠেছে একটি ঐতিহাসিক সময়ের স্মৃতিবাহী স্থান, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এখানে সাইনবোর্ড ছিল, যেটা এখন দেখতে পাচ্ছি না, আগে ছিল, সরিয়ে ফেলা হয়েছে। আসলে হিস্ট্রিটা এখানে প্রতিটি এই স্ট্যাচুর সামনে কিন্তু হিস্ট্রি দেওয়া থাকে, তো আমরা এটার সামনে পেলাম না, হয়তো মানুষের উপস্থিতি বেশি দেখে এটা সরিয়ে ফেলা হয়েছে। তো আমরা সামনে আরও দেখব। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে যারা শহীদ হয়েছে, টোটাল যারা শহীদ হয়েছে তাদের নাম। এই যে এখানে নাম ফলক দেখতে পাচ্ছেন, প্রচুর সব নাম এখানে দেওয়া আছে। হ্যাঁ, যারা শহীদ হয়েছে তাদের নাম। আর এগুলো হচ্ছে কবর।
এটা আসলে প্রতীকী কবর, এটা অরিজিনাল কবর না। এক এক শহীদ এক এক জায়গায় তাদেরকে সমাহিত করা হয়েছে। এটা হচ্ছে প্রতীকী কবর পুরোটা, এই পুরোটা প্রতীকী কবর দেখতে পাচ্ছেন। মানুষ আসতেছে এবং দেখতেছে যে এখানে অসংখ্য নাম, কত লোক জুলাইতে শহীদ হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে স্টুডেন্ট, শিক্ষক, শ্রমিক, মজুর, মেহনতি, যত ধরনের মানুষ আছে সকল ভ্যারাইটিস মানুষ কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছিল। দূরে যে ভাস্কর্যটি দেখছেন, সবাই যাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে সেটি হচ্ছে রিকশা চালক সুজন। জুলাই গণ অভ্যুত্থানে রিকশা চালক সুজন পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে হাত তুলে সেলুট জানানোর ছবিটি ফ্যাসিবাদ বিরোধী প্রতিবাদের এক অনন্য প্রতীক ও আইকনিক চিত্রে পরিণত হয়েছে। আমি এখন হাঁটছি জুলাইয়ের যে প্রতীকী কবর, এই দেখতে পাচ্ছেন কবর, কবর শহীদদের কবর। এই প্রতীকী কবরের মাঝখান দিয়ে রাস্তা। এতক্ষণ বৃষ্টি হয়েছিল, এখন রোদ। আর কত মানুষকে হত্যা করা হয়েছে এই জুলাইয়ে। আর এই জুলাইয়েরই প্রতীকী কবরগুলো দেখলে বোঝা যায় যে সারা বাংলাদেশে কত গণহত্যা হয়েছে। জুলাই স্মৃতি জাদুঘর প্রবেশের পথেই এক অন্যরকম নীরবতার মুখোমুখি হতে হয়। দুপাশে সারি সারি প্রতীকী কবর, আর সেই কবরগুলোর মাঝ দিয়ে আমরা এগিয়ে চলেছি ইতিহাসের ভিতর দিয়ে। প্রতিটি কবর যেন এক একটি করে গল্পের প্রতীক, একটি জীবন, একটি পরিবার, একটি অসমাপ্ত স্বপ্ন। এই পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হয় এ যেন শুধু একটি জাদুঘরের প্রবেশের পথ নয়, এ যেন ফিরে যাওয়া একটি অস্থির সময়ের ভেতর, যে সময়ে রাজপথে ছিল উত্তাল জনতা, ছিল প্রতিবাদ, ছিল ভয়, ছিল অনিশ্চয়তা, আর ছিল এমন কিছু মানুষ যারা আর কোনোদিন ফিরে আসেনি তাদের প্রিয়জনের কাছে। এখানকার প্রতিটি দেওয়ালেই কিন্তু গ্রাফিটি দিয়ে ভরা, এত সুন্দর সুন্দর গ্রাফিটি, যে গ্রাফিটিগুলো দেখলেই সেই জুলাইয়ের দিনের কথাগুলো মনে পড়ে যায়। প্রতিটি সময় ছিল রাজপথে এই লড়াকু সৈনিক, যে সাধারণ মানুষ, ছাত্র, জনতা সবাই কিন্তু একসাথে এই সরকার পতনের আন্দোলনে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। যদিও এখানে শুরু হয়েছিল কোঠা আন্দোলনের বিষয় নিয়ে, পরবর্তীতে কিন্তু দেখতে পাচ্ছেন এই সরকারকে পতনের জন্যই কিন্তু ফাইনালি এই রাজপথে সবাই নেমে এসেছিল। কারণ নির্বিচারে ছাত্র জনতাকে হত্যার করার কারণে মানুষ ঘর থেকে বের হয়ে এসেছিল। আর সেই অগ্নি স্ফুলিঙ্গ সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়েছিল। সালের জুলাই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে শুরু হয় এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্রদের আন্দোলনে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। রাজপথে নেমে আসে অসংখ্য মানুষ, মিছিল, স্লোগান, প্রতিবাদ, আর একসময় সেই আন্দোলন রূপ নেয় ব্যাপক গণ অভ্যুত্থানে। এই সময়ে প্রতিদিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘটনা আজ ইতিহাসের অংশ, আর সেই ইতিহাসের ভবিষ্যৎ প্রজন্মের কাছেই তুলে ধরতেই গড়ে তোলা হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর। দর্শক, আমার পিছনে যে বাড়িটি দেখছেন, এটি হচ্ছে একসময় ক্ষমতাসীন শেখ হাসিনা ছিলেন এখানে, যার প্রভাবে সারা বাংলাদেশ মানুষ প্রভাবিত হতো। আজকে সেই সরকারের বাড়ির সামনে আমি এসেছি। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আর এই বাড়ির চারপাশে এনভায়রনমেন্টটাই খুব দৃষ্টিনন্দন, যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে থাকতেন, তো তার বাড়িটা তো অবশ্যই সুন্দর হবে, সেটাই স্বাভাবিক। আজকে দেখেন সেই ফ্যাসিস্ট সরকার কিন্তু নেই, আছে জুলাই স্মৃতি জাদুঘর। আর এই জুলাই আন্দোলন হওয়ার কারণে, সরকার পরিবর্তন হওয়ার কারণে আজকে মানুষ কিন্তু এই গণভবনে কিন্তু আসতে পেরেছে। আর এই জুলাই স্মৃতি জাদুঘর আজকে এই পিছনে যে শেখ হাসিনার বাসভবন দেখছেন সেখানে করা হয়েছে। ভিতরে অনেক স্মৃতি রয়েছে জুলাইয়ের, এবং তখন সেখানে কি কি ছিল সবগুলো কিন্তু সেখানে জাদুঘরে রাখা আছে। মানুষ যাচ্ছে, মানুষ দেখছে, এবং শেখ হাসিনা কোথায় ছিল সেই বিষয়গুলো কিন্তু মানুষ এই জাদুঘর থেকে কিন্তু দেখছে। তো সরকার, দর্শক, সরকার সবসময় থাকবে না, ক্ষমতা সবসময় থাকে না, ক্ষমতা এক সময় পালাবদল হবে, এটাই স্বাভাবিক। আর অবশ্যই
যে সরকারে আসুক না কেন দেশের কাঠামোকে শক্তিশালী করবে এবং অবশ্যই জনগণের কল্যাণে কাজ করবে, না হয় এই ফ্যাসিস্টের মতোই হবে, দেশ থেকে পালাতে হবে। দর্শক, শহীদ ইয়ামিনের ভাস্কর্য দেখতে পাচ্ছেন, এটা সারা বাংলাদেশে তার এই নিউজটা কিন্তু প্রচুরভাবে কিন্তু ভাইরাল হয়েছিল। শহীদ ইয়ামিন, এই পুলিশ, তখনকার ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী তাকে নিয়ে সারা শহর শুটডাউন করেছিল এবং খুব নৃশংসভাবে তাকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছিল মেরে। আঙ্কেল, আপনি কি প্রথম আসলেন এখানে? জি, কি দেখে কি বুঝলেন আপনি? 5ই আগস্টের যে স্মৃতিটা ওইটা আর কি আমরা সচক্ষে দেখলাম আর কি। তখন কি ঢাকাতেই ছিলেন? না, তখন ছিলাম জামালপুরে। জামালপুর ছিলেন। এখন এই যে স্ট্যাচুগুলো, এই যে হিস্ট্রি, এগুলো পরে কি মনে হয় তখন কেমন ছিল? মনে হয় আমরা তো টিভিতেও দেখছি, অনলাইনে বিভিন্ন দেখছি, অনুষ্ঠানে দেখছি, এবং মনে খুবই মানে ব্যথিতভাবে আমরা স্মরণ করছি। তাই আজকে সপরিবারে দেখবার আসলাম। এইটা যেন চিরদিনই এই স্মৃতিটা এখানে রক্ষিত থাকে। দর্শক, আমাদেরও দাবি যে এই শহীদ ইয়ামিনের মতো আরও অসংখ্য শহীদদের কিন্তু ভাস্কর্য এখানে নির্মাণ করা হয়েছে। এই যে আঙ্কেল, উনি আসছে আজকে প্রথম এবং দেখেছে, উনি ব্যথিত হয়েছে আসলে সেই সময় যে কি নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল। আজকে ফ্যাসিস্ট সরকার নেই, কিন্তু আমরা চাই এই স্মৃতিটাকে যেন ধারণ করে রাখে আগত সরকার, যাতে এটা কোনো ফ্যাসিস্ট এসে যাতে এই স্মৃতি জাদুঘরকে ধ্বংস করতে না পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল সময় দেওয়ার জন্য। তো দর্শক, আমরা তো দেখলাম শহীদ ইয়ামিন স্মৃতি ভাস্কর্য। আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে নামাজ পড়ছে আন্দোলনকারীরা, যারা আন্দোলন করেছে। সৃষ্টিকর্তার ইবাদত করতেও কিন্তু তারা একটু মাত্র ভোলেনি। আন্দোলন করেছে দেশের জন্য, মানুষের জন্য আন্দোলন করেছে, এবং পাশাপাশি নিজের ধর্মের কাজও কিন্তু একসাথে কিন্তু তারা করে গেছে। যে ধর্মের হোক না কেন, তার ধর্মের কাজ কিন্তু তারা করে গেছে। সেই স্মৃতিগুলোই এখানে উপস্থাপন করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সাথে আন্দোলনকারীরা, এইখানে আরও অনেক স্ট্যাচু রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে এই একটা তখন ফ্যাসিস্ট সরকারের সময়, এই দেখতে পাচ্ছেন যে গাড়িগুলোকে মানে বশীভূত করা হয়েছিল সেই আন্দোলনের সময়, সেই গাড়িগুলোর ধ্বংসাবশেষ এইখানে ভাস্কর্য হিসেবে কিন্তু মানুষের কাছে উপস্থাপন করা হয়েছে। আর এই জায়গাগুলো কিন্তু আরও অনেক সুন্দর ছিল। ওই শেখ হাসিনা সরকারের সময় অনেক বাগান টাগান অনেক কিছু ছিল, যা ফ্যাসিস্টের সাথে সাথে সব নির্মূল করা হয়েছিল। তখন একেবারে এলোমেলো অবস্থা হয়ে গেছিল আর কি। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাসভবনের মূল ফটক, আর এখানে কিছু লাইভ ছবি তখনকার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। তখন আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ এখানে দেওয়া হয়েছে, তারা কতটুকু আন্দোলন করেছে তার যে পিকচারগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। উই ওয়ান্ট জাস্টিস, দেখতে পাচ্ছেন। তো ছেলেদের পাশাপাশি কিন্তু মেয়েরা কিন্তু ব্যাপকভাবে এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল, এবং সারা বাংলাদেশে একটি শক্তি, একটি প্রভাব প্রতিটা ইউনিভার্সিটিতে তারা ফুটিয়ে তুলেছিল। আজকে সেই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে কিন্তু স্থাপন করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে কত নারী এখানে লাঞ্ছিত হয়েছে পুলিশ দ্বারা, তখনকার ফ্যাসিস্ট সরকার বাহিনী দ্বারা, দেখতে পাচ্ছেন। তারপরেও তারা কিন্তু দমে যায় নাই, রক্তে লাল, এই যে আপনজনের মৃত্যু, সব কিছু তাদেরকে কিন্তু দমিয়ে রাখতে পারে নাই। তারা এই সরকারকে প্রতিহত করেই দেশ থেকে বিতাড়িত করে তারপর তারা ক্ষান্ত হয়েছে। কিন্তু সেই সময়ে এই যে এত সময়টা যে পার হয়েছে, সেই সময় কিন্তু অনেক মানুষের জীবন হারিয়ে গিয়েছে এই আন্দোলনের কারণে। আমরা এখন সেই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে আমরা প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এখানে ব্যানার দেওয়া আছে, এই সেই ফ্যাসিস্টের ঘর। আমরা সেই জাদুঘরেই আমরা প্রবেশ করছি। মানুষ, প্রচুর মানুষ আজকে মানুষের উপস্থিতি এত ব্যাপকভাবে যা বলার মতো না। প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন যে তখনকার
বাসভবনটা কেমন ছিল, এই 3D ডাইমেনশনে সেটাকে কনভার্ট করা হয়েছে। আর মানুষ এসে এসে এই 3D ডাইমেনশনটাকে দেখছে যে তখন ফেসিস্টের বাসভবনটা কেমন ছিল। এখন তো অনেক কিছু পরিবর্তন হয়েছে, আর এই জন্য এই 3D ডাইমেনশনের মাধ্যমে সবাই দেখছে। দেখতে পাচ্ছেন ভাই, আসছেন থেকে? আমি লালবাগ শহীদনগর থেকে আসি। লালবাগ থেকে? জি। আজকে কি প্রথম আসলেন? জি জি, এর আগে আসছিলাম, আস্তে আস্তে সময় চলে গেছে। কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে দেখার পর। খুব এই যে 3D ডাইমেনশনে দেখাচ্ছে যে কীভাবে ফেসিস্টের ঘর আগে কেমন ছিল জি আন্দোলনের পরে। জি জি এই যে পুরোটা এই যে ভাস্কর্য সব কিছু মিলিয়ে আপনার এই যে জুলাই যে একটা অভ্যুত্থানের যে একটা শক্তি, জি। এখানে এসে কি প্রভাবিত হচ্ছে? জি জি, দেশের প্রতি যে মানুষের একটা ভালোবাসা, সেটা আসলে বোঝা যাচ্ছে যে মানুষ কতটা ভালোবাসে। যে একটা বিপদে পড়লে সবাই একত্রিত হয়, আর একত্রিত হয়ে যে সবাই একটা কি বলে একটা সবাই একত্রিত হয়ে যে কোনো খারাপ কিছু বা স্বৈরাচার তাদেরকে পতন করতে পারে। সবাই একতা হইলে সব কিছুতে একটা বোঝা যায় যে শক্তিশালী অনেক বেশি, একতার জিনিস অনেক শক্তিশালী। তো দর্শক, শুনলেন যে একতাবদ্ধ হচ্ছে সবচেয়ে শক্তির মূল উৎস। আর ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধভাবে এই ফেসিস্ট সরকারকে আজকে প্রতিহত করেছে বিদায় আজকে সেই ফেসিস্ট সরকারের বাড়িতে আজকে আমরা অবস্থান করছি, এবং সেখানে জুলাই স্মৃতি জাদুঘর হয়েছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর অবশ্যই আপনারা আসবেন আরও। দর্শক, চলুন আমরা ভিতরে দেখি। আমরা কিন্তু ভিতরে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন। এই যে প্রতিটা জায়গায় কিন্তু স্ক্রিন দেওয়া আছে, প্রতিটা জায়গায় স্ক্রিন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আমরা যে কোন দিক দিয়ে প্রবেশ করতেছি আমরা বুঝতেছি না, প্রচুর মানুষ এখানে। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তো আমরা যাচ্ছি, দেখি জুলাই আন্দোলনের সময় যে এই শেখ হাসিনার যে বেডরুম, এই যে গেস্ট রুম রয়েছে, এই গেস্ট রুমকে কীভাবে ধ্বংস করা হয়েছে তারই ভিডিও চিত্র কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু, এই যে নিচে সেই ভাঙা যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেলে দেয়নি। নিচের এই যে ভাঙা অংশগুলো, এগুলো কিন্তু ফেলে দেয়নি। তখনকার আন্দোলনের সময় এই ভাঙা অংশগুলো যেভাবে ছিল সেভাবে রেখেছে। উপরে একটি ফ্লোর সিস্টেম করে দিয়েছে গ্লাস দিয়ে, যাতে মানুষ দেখতে পায়। এটা মূলত কি শেখ হাসিনার কী রুম ছিল? গেস্ট রুম না বেডরুম? এটা হচ্ছে বৈঠক রুম ছিল, বৈঠকখানা ছিল। এখানে এসে সবাইকে নিয়ে বৈঠক করতেন। এই যে নিচে যে এত কিছু করে রয়েছে, এগুলো কি তখনকারই ভাঙা অংশ? 5ই আগস্টের পর যখন শেখ হাসিনা গণভবন ত্যাগ করেন, তারপরে এগুলো ছাত্র এসে ভাঙচুর করা হয়। তখনই এগুলো ভেঙে মানে ওটাকে স্মৃতি হিসেবে এভাবে রেখে দিয়েছে। আর এই যে এগুলো কি, এগুলো এখানে এগুলো হচ্ছে গণভবন থেকে উদ্ধারকৃত গুরুত্বপূর্ণ নথিপত্র। গুরুত্বপূর্ণ নথিপত্র। দেখতে পাচ্ছেন দর্শক, আসলে এই তখন গণভবন থেকে উদ্ধারকৃত যে গুরুত্বপূর্ণ কিছু নথি পেয়েছিল, সেই নথিগুলোকেই জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে। যেহেতু এটা নতুন ওপেন করা হয়েছে, সবারই একটা আগ্রহ যে এই কেমন গণভবন, কোথায় ছিল শেখ হাসিনা, কোথায় এত পাওয়ার ছিল। আসলে মানুষের একটা আগ্রহ। ক্ষমতা যে কখনো চিরস্থায়ী হয় না, এটা এখানে আসলেই বোঝা যায় যে জনগণের সকল ক্ষমতা কিন্তু জনগণ। আর এই জনগণ যেখানে থাকবে সেখানে অবশ্যই ফ্যাসিস্টের স্থান এখানে হতে পারে না। আর সেটাই এইখানে দেখতে পাচ্ছেন যে মানুষের সমাগম দেখে আজকে বোঝা যাচ্ছে যে প্রচুর মানুষ এখানে উপস্থিত আজকে। আর এই যে দেখতে পাচ্ছেন, আর প্রতিটা অংশে ভিডিওগ্রাফির মাধ্যমে মানুষকে কিন্তু দেখা যাচ্ছে। নিজেকে প্রস্তুত করলাম, সরে ইয়াসিন পড়ে থাকলাম যদি মৃত্যু সহজ হয়। এখানে একটি ডকুমেন্টারি দেখানো হচ্ছে যে তখনকার যারা আয়নাঘরে যাদেরকে বন্দি করে রেখেছিল তাদের ভিডিও চিত্র এখানে প্রদর্শন করা হচ্ছে। ইসলামিক মাইন্ডে যারা আছেন তারা কিন্তু এগুলো দেখছেন, বিভিন্ন দলের লোক এখানে আসে এবং সাধারণ জনগণ এসে এখানে কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন কীভাবে তুলে নিয়ে আয়না ঘরে রেখেছিল। টোটাল হিস্ট্রিগুলো কিন্তু স্থাপন করা হচ্ছে। দর্শক, চলেন আমরা দোতলায় চলে যাই, দেখি দোতলায় কী আছে। টোটাল এইখানে আসলে আপনি যারা জুলাই আন্দোলন দেখেননি, জুলাই কি হয়েছে এগুলো দেখেননি,
এই গণভবনে আসলে আপনি প্রতিটা যে স্ট্রাকচার স্ট্যাচু সব কিছু দেখলে, প্রতিটা প্রতিবেদন দেখলে, নথিপত্রগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে তখন কত বড় ধ্বংসযজ্ঞ চালিয়েছিল এই সরকার, বেশ সরকার কত মানুষকে হত্যা করেছিল। আজকে দেখেন সেই বিষয়গুলোই মানুষ এখানে দেখার জন্য কিন্তু এসেছে। দর্শক, এই শেখ হাসিনার গণভবন অনেক বড়, আর এই গণভবনের প্রতিটি রুমের মধ্যেই স্মৃতি জড়িয়ে আছে তখনকার, এবং দেখতে পাচ্ছেন মানুষের সমাগম এখানে, বিষয়বস্তু দেখতে পাচ্ছেন এখানে তখনকার ব্যবহৃত আমিরুল ইসলাম আশিকের কফিন দেখতে পাচ্ছেন যে সংসদ সদস্যরা কাছে যাচ্ছে, এখানে সব কিছু দেওয়া আছে। রহমান, তারপরে শহীদ মাহবুব, তাদের এখানে ভাস্কর্যের তাদের ব্যবহৃত জিনিসগুলো কিন্তু এখানে দর্শক দিয়ে রেখেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন তাদের ব্যবহৃত পোশাক আর কিছু স্থির চিত্র এখানে দেওয়া আছে। এই যে তখনকার সময় পিলখানা হত্যাযজ্ঞের বিষয়গুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। শেখ হাসিনার সঙ্গে অফিসিয়াল প্রতিক্রিয়া হিসেবে যেভাবে সেনা সদস্যদেরকে পিলখানা হত্যা করেছে, সেই পিলখানার হত্যার যে নথিগুলো রয়েছে, যে তখনকার যে হত্যাযজ্ঞের যে বিভিন্ন বিষয় রয়েছে, বিষয়ের কিছু অংশ এখানে কিন্তু উপস্থাপন করা হয়েছে, জনগণের জন্য, পাবলিকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে কিছু শোনা যায়, কিছু শোনা যায় না? দেখি শোনা যায়, ঠিক আছে, দেখছি। কিছু শোনা যায়, কি বলে? সেনা অফিসাররা কথা বলতেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেনা মানে অফিসার পিলখানা হত্যায় যা হয়েছে সেটা আর কি বলতেছে। এগুলো শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি শোনা যাচ্ছে। তো দর্শক, তখন যে তাদের মিটিং হয়েছিল পিলখানা হত্যাযজ্ঞের বিষয়ে, তখন এই মিটিংয়ের বিষয়গুলো কিন্তু অডিওগুলা এই ফোনের মাধ্যমে মানুষকে শোনানোর চেষ্টা করছে, মানুষকে জানানোর চেষ্টা করছে, আমরা দেখলাম। প্রতিটি কান্না, এই পিলখানা হত্যাকাণ্ডের যে স্ট্রাকচারটা এখানে আর দেখেন ছবি, পিলখানা ও নারকীয় তাণ্ডব চালিয়েছিল, গণহত্যা চালিয়েছিল, শাপলা চত্বরেও গণহত্যা চালিয়েছিল। আর প্রতিটা বিষয়ে এই গণভবনের থেকেই, এই প্রতিটা নির্দেশ এই গণভবনের থেকে এসেছিল। আর সেই প্রতিটা রোমের মধ্যে সেই স্মৃতি বিজড়িত বিষয়গুলো সেখানে উপস্থাপন করা হয়েছিল। দর্শক, শাপলা চত্বরে যে নারকীয় হত্যা চালিয়েছিল, সেই শাপলা চত্বরে দেখতে পাচ্ছেন পিকচারগুলো এখানে দেওয়া হয়েছে, যে কীভাবে মানুষকে হত্যা করেছিল তখনকার ফ্যাসিস্ট সরকার। শাপলা চত্বরে মানুষের আত্মনাদ, এত লক্ষ লক্ষ মানুষ কোথায়, এত লক্ষ লক্ষ মানুষ কোথায় রাতের বেলা হারিয়ে গেল, কোথায় গিয়েছে? আর এই শাপলা চত্বরে দেখতে পাচ্ছেন যে কত মানুষ ছিল তখন, রাতারাতি এত মানুষ হারিয়ে গিয়েছে, কোথায় গিয়েছে? তো ক্ষমতার একদিন অবসান হবে, শক্তির একদিন অবসান হবে, এটাই স্বাভাবিক। দেখতে পাচ্ছেন ভাস্কর্য শাপলা চত্বরে একজনকে হত্যা করা হয়েছে, আরেকজন ট্রেনে হিসেবে নিয়ে যাচ্ছে বাঁচানোর জন্য। দিন ইসলামের গুলিবিদ্ধ হন শাপলা চত্বরে, সবে ঢাকা মেডিকেল মর্গে পাওয়া যায় তার লাশ, আছে তার ব্যবহৃত জিনিস। মাওলানা রাশিদুল ইসলামের জুব্বা, এই জুব্বার মধ্যে রক্তের দাগ এখনো লেগে রয়েছে। সব দেখতে পাচ্ছেন, তখন ব্যবহৃত ল্যাপটপ, মানি ব্যাগ, সব কিছু দেখতে পাচ্ছেন যে এখানে 13 মে শাপলা চত্বর নিহত শহীদদের এখানে যে ব্যবহৃত কাপড়, চশমা, প্যান্ট, সব কিন্তু এই স্মৃতি জাদুঘরে স্থান পেয়েছে। সব কিছু এই স্মৃতিঘরে স্থান পেয়েছে। শাপলা চত্বরে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল তখনকার ফ্যাসিস্ট সরকার, গণহত্যা যাকে বলে।
দেখতে পাচ্ছেন সেই শহীদদের যে ব্যবহৃত কাপড় চোপড় প্যান্ট জুব্বা যা কিছু রয়েছে এই জুলাই স্মৃতি জাদুঘরে কিন্তু স্থান পেয়েছে। আরও অনেক ঘটনা রয়েছে, এটার হিস্ট্রি অনেক বিশাল, যে এতগুলো মানুষ রাতারাতি কীভাবে নিরুদ্দেশ হয়ে গেল, কতগুলো মানুষ হত্যা করেছে আজ পর্যন্ত তার কোনো হিসাব নেই। তখনকার রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিস্ট সরকারের হাতে, বিরোধী দল বিশেষ করে বিএনপি এই ফ্যাসিস্টের হাতে কীভাবে নির্যাতনের শিকার হয়েছে সেই হিস্ট্রিটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে তুলে ধরা হয়েছিল পুরো বিষয়গুলোকে এখানে উপস্থাপন করা হয়েছে। দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণে মানুষের উপস্থিতি আজকে লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু জুলাই স্মৃতি জাদুঘর নতুন উদ্বোধন করা হয়েছে, কয়েকদিন হলো ওপেন করা হয়েছে, আর এই জন্য আজকে শুক্রবার বিদায় উপচে পড়া মানুষের ভিড়। আমরা এখন দ্বিতীয় তলায় আছি, দ্বিতীয় তলার রুমে প্রবেশ করছি। প্রচুর মানুষ, রক্তাক্ত জুলাই দেখতে পাচ্ছেন। ও মাই গড, চারপাশে শুধু চারপাশে শুধু মানুষ আর মানুষ। দেখতে পাচ্ছেন তখনকার এই যে কীভাবে মানুষকে হত্যা করা হয়েছে, দেখতে পাচ্ছি। দর্শক, চারপাশে জুলাই স্মৃতি জাদুঘরে এই জুলাই আন্দোলনের বিষয়গুলোর পাশাপাশি শাপলা চত্বর অন্যান্য গণহত্যার বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছে। যখন নির্বিচারে সাধারণ জনগণ, ছাত্র জনতা সবাইকে হত্যা করছিল, তখন এই ফ্যাসিস্ট সরকারকে তার বাহিনী বলছিল গুলি করি মরে একটাই যায় স্যার, বাকিটা যায় না। এই কথাটা তখন বলছিল। দেখতে পাচ্ছেন যে মানে ওপেন এইভাবে মানে মানুষকে গুলি করার নির্দেশ দেয় এবং এই শত শত ছাত্র জনতাকে হত্যা করে জুলাই ফ্যাসিস্ট সরকার। সেখানে জুলাই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে, সব পরিকল্পনার জায়গা ছিল এখানেই তারা এসব পরিকল্পনা করেছিল। আজকে সেখানেই সকল কিছু দেখতে পাচ্ছেন। যে এই গ্যালারিটা কিসের ভাইয়া? একটা মডেল আছে দেখতে পাচ্ছেন দর্শক, ঢাকা ইউনিভার্সিটি হাজারো অগণিত গল্প রয়েছে, হাজারো অগণিত স্মৃতি রয়েছে এই জুলাইকে কেন্দ্র করে, যা সীমিত গ্যালারি দিয়ে তা বলে শেষ করা যাবে না, দেখিয়ে শেষ করা যাবে না। আর এই জুলাইয়ের স্মৃতি জাদুঘরে আসলে বোঝা যায় যে আসলে কত মানুষের হত্যাযজ্ঞ হয়েছে এবং পরবর্তীতে এই সরকার পর্যায়ক্রমে কীভাবে এই দেশের মানুষকে কোণঠাসা করেছিল এবং মানুষ তখন ছাত্র জনতা সবাই মিলে কীভাবে এই সরকারকে সরিয়েছিল। দেখতে পাচ্ছেন তখনকার ব্যবহৃত রক্তমাখা শহীদদের ঘড়ি, জামাকাপড়, চশমা, দেখতে পাচ্ছেন স্কাউটের জিনিস, দেখতে পাচ্ছেন তার জামা কাপড়, সব কিছু এখনো এখানে আছে। সেখানেও দেখেন রায়েরবাজার কবরস্থানের যে স্ট্রাকচারগুলো রয়েছে, যাদেরকে গণকবর দেওয়া হয়েছিল, সেই রায়েরবাজার গণকবরের ছবিগুলো এখানে দেওয়া হয়েছে। আমরা শেখ হাসিনার বেডরুমে প্রবেশ করছি। প্রতিটা সময়তে এত জাম ছিল না। প্রতিটা রুমেই এখন স্মৃতির জাদুঘর হিসেবে রূপান্তর করা হয়েছে, যেখানে এক সময় ফেসিস্ট এইটা ছিল তার থাকার জায়গা, তার বেডরুম ছিল এটা, আর সেই জায়গাতে এখন জুলাই স্মৃতি জাদুঘর হয়েছে। দর্শক, এই সেই ফেসিস্ট সরকারের বেডরুম এবং তার থাকার যে পালং রয়েছে, সেই পালংটা কিন্তু রেখেছে। শেখ হাসিনা, এখানে শেখ হাসিনা থাকতো। এখানে শেখ হাসিনা ঘুমাইতো।
একটি আন্দোলনের ইতিহাস শুধু বড় বড় ঘটনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ইতিহাস তৈরি হয় মানুষের ছোট ছোট গল্পেও। কেউ হাতে প্লে কার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে, কেউ দেওয়ালে লিখেছে প্রতিবাদের ভাষা, কেউ ক্যামেরায় ধারণ করেছে রাজপথের মুহূর্ত, কেউ আহত হয়েছে, কেউ হারিয়েছে আপনজন, আর কেউ কখনো ঘরে ফিরে যেতে পারেনি। এই মানুষগুলোর স্মৃতিই জুলাইয়ের ইতিহাসকে পূর্ণতা দেয়। জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হচ্ছে সেই সময়ের নানা নিদর্শন, আলোকচিত্র, ভিডিও চিত্র, গুরুত্বপূর্ণ দলিল, সংবাদপত্রের প্রতিবেদন, ব্যানার, প্লে কার্ড, আন্দোলনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং শহীদ ও আহত ব্যক্তিদের স্মারক। কিছু স্মারক হয়তো দেখতে খুব সাধারণ, কোনো একটি পোশাক, কোনো একটি চিঠি, কোনো একটি ব্যবহৃত জিনিস, কিন্তু সেই জিনিসগুলোই সঙ্গে জড়িয়ে আছে একটি মানুষের জীবন, একটি পরিবারের স্মৃতি, একটি সময়ের সাক্ষ্য। জাদুঘরের সংগ্রহে শহীদদের ব্যবহৃত স্মারক সংগ্রহের কাজও শুরু হয়েছে পরিবারগুলোর কাছ থেকে বিভিন্ন স্মৃতিচিহ্ন গ্রহণের মাধ্যমে। একজন শহীদের জন্য একটি পরিবার অপেক্ষা করেছিল, কেউ ফিরে আসবেন এই আশায়, কিন্তু অনেক পরিবারের সেই অপেক্ষা আর শেষ হয়নি। জুলাইয়ের সেই দিনগুলোতে যারা প্রাণ হারিয়েছে তাদের প্রত্যেকের ছিল নিজস্ব একটি পৃথিবী, ছিল পরিবার, ছিল স্বপ্ন, ছিল ভবিষ্যৎ পরিকল্পনা। আজ তাদের স্মৃতি হয়ে উঠেছে জাতির ইতিহাসের অংশ। জুলাই স্মৃতি জাদুঘর সেই ব্যক্তিগত শোককে ধারণ করেছে একটি বৃহত্তর ঐতিহাসিক স্মৃতির ভেতরে। জুলাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ সাক্ষী গ্রাফিতি, দেওয়ালের উপর আঁকা ছবি, লিখে যাওয়া শব্দ, স্লোগান আর প্রতিবাদের ভাষা। এসব হয়তো কোনো শিল্পীর গ্যালারিতে তৈরি হয়নি, তবুও সময়ের প্রয়োজনে এগুলো হয়ে উঠেছিল মানুষের কথা বলার অন্যতম মাধ্যম। তাই জাদুঘরের ইতিহাস শুধু কাচের বাক্সে রাখা নিদর্শনের ইতিহাস নয়, এটি মানুষের কণ্ঠের ইতিহাস, প্রতিবাদের ইতিহাস। আধুনিক প্রযুক্তিও থাকছে এই জাদুঘরের উপস্থাপনায়। মাল্টিমিডিয়া ও ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে আন্দোলনের ধারাবাহিক এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো। কারণ নতুন প্রজন্ম হয়তো একদিন জানতে চাইবে জুলাইতে কি ঘটেছিল, কেন মানুষ রাস্তায় নেমেছিল, কিভাবে একটি ছাত্র আন্দোলন বৃহত্তর গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে তাদের ফিরে আসতে হবে ইতিহাসের কাছে। একটি সমাজ কিভাবে এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, মানুষ কেন প্রতিবাদ করেছিল, আর সেই প্রতিবাদের মূল্য কতটা ছিল। একটি জাদুঘরের সবচেয়ে বড় সাফল্য শুধু তার সংগ্রহে নয়, তার সাফল্য তখনই যখন একজন শিক্ষার্থী বেরিয়ে এসে কিছুক্ষণ নীরবে ভাবেন, যখন একজন তরুণ ইতিহাসের একটি অধ্যায়কে নতুন করে জানতে চান, যখন একজন অভিভাবক তার সন্তানকে বলেন এই সময়টা আমাদের দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময়, তখন একটি জাদুঘর সত্যিকারের অর্থে জীবন্ত হয়ে ওঠে। দর্শক, আজকে আমরা গণভবন পুরোটাই ঘুরে দেখেছি, যেখানে জুলাই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এত বেশি মানুষের উপস্থিতি যা আমি কল্পনাও করি নাই। প্রচুর মানুষের সমাগম আজকে হয়েছে, আর এই মানুষের প্রেসারে যতটুকু পেরেছি আপনাদের জন্য নিউজ কালেকশন করার চেষ্টা করেছি এবং বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করেছি। দর্শক, আরও হয়তো অনেক পয়েন্ট বাকি রয়ে গেছে যেটা আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই, কারণ প্রচুর মানুষের ভিড় এখানে রয়েছে। নিজের কাছেও টায়ার্ড লাগতেছে মানুষের প্রেসারে। দর্শক, এই জুলাইয়ের যে আন্দোলন এবং এই যে জুলাই জাদুঘর স্থাপন, এই সকল বিষয় কিন্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি এবং যতটুকু সম্ভব আপনাদেরকে তথ্য দিয়ে বলার চেষ্টা করেছি। তো দর্শক, অবশ্যই যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে, পাশে থেকে লাইক, কমেন্টস, শেয়ার কিংবা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আবার অন্য কোথাও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।